আইএসএল নিয়ে আমরা এতদিন ধরে আলোচনা করেছি, কথা বলেছি, সবই হয়েছে। এবার একটু আন্তর্জাতিক ফুটবল নিয়ে কথা বলা যাক। কারণ এখন আন্তর্জাতিক ফুটবলের মরশুম শুরু হয়েছে। ভারতীয় দল ইতিমধ্যেই শিলংয়ে তারা অনুশীলন করছে এবং যেটা সবথেকে বড় আলোচনার বিষয় সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এসেছেন। সেটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক হয়েছে বটে। এবার আমরা কথা বলবো ভারতের প্রতিপক্ষ আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে সম্প্রতি যোগ দিয়েছেন আম হামজা চৌধুরী, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল লেস্টার সিটি হয়ে আ এতদিন খেলে এসেছেন। এখন তিনি বর্তমানে ইংলিশের ১ম ডিভিশন অর্থাৎ ২য় ডিভিশনের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে তাকে খেলতে দেখা যাচ্ছে এবং আজকেই তিনি বাংলাদেশে এসেছেন এবং নিজের পরিবারের সাথে খানিকক্ষণ সময় কাটিয়ে তিনি কিন্তু বাংলাদেশের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন এবং সেটা নিয়ে আজকের আলোচনা সাইফদা, যেটা আ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সংবাদ মাধ্যম যেটা বিভিন্নভাবে ছড়াচ্ছে, অনেক রকম আলোচনা, অনেক রকম গুঞ্জন তারা ছড়াচ্ছে যে হামজার আগমনের জন্য মানলো মার্কেস নাকি সুনীল ছেত্রীকে অবসর ভাঙতে বলছেন। অনেকে এইটাও মনে করছেন যে আ হামজা আসায় দক্ষিণ এশিয়ার ফুটবলে একটা নতুন দিগন্ত খুলে গেল। হামজা এখন এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার। যদিও স্ট্যাটিস্টিক্স কিন্তু অন্য কথা বলে সাইফদা। স্ট্যাটিস্টিক্স কি বলে? অ্যাক্টিভ গোল স্কোরারদের মধ্যে এই মুহূর্তে আ সেরা কে? রোনাল্ডো, মেসি, তারপরে সুনীল ছেত্রী। সেসব আলোচনা তো থাকবেই সাইফদা, কিন্তু আ হামজা চৌধুরী, তার আগমন বাংলাদেশ অবশ্যই একটা বেশ উদ্দীপ্ত হয়ে আছে। ইতিমধ্যেই ক্রিকেটে তারা বরাবরই ব্যর্থ হয়ে এসেছে। ভারতের কাছে বারবার তারা পরাস্ত হচ্ছে। এখন তাদের লক্ষ্য একটা, সেটা হলো ফুটবলে তারা হয়তো ভারতকে একটা কঠিন আ কি বলবো চ্যালেঞ্জ তারা কিন্তু ছুড়তে পারে এবং বিশেষ করে হামজার আগমনের ফলে। হামজার আগমনটা তুমি কিভাবে দেখছো সাইফদা? और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। হামজার আগমন আমি কিভাবে দেখছি, বাংলাদেশিরা কিভাবে দেখছে তুমি তো বললে, কিন্তু কথা হচ্ছে হামজার আগমনটা আমি এইভাবে দেখছি যে হামজাকে যেভাবে বাংলাদেশ নিয়ে এলো, বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার, বাংলাদেশ বংশোদ্ভূত কেউ বাংলাদেশের নাগরিকত্ব যেভাবে হোল্ড করতে পারে, সেটা ভারতবর্ষের কেউ পারে না। আমি এটা এইভাবে দেখছি যে এইভাবে কি বাংলাদেশ ফ্রান্স দল হয়ে উঠতে পারে, বাংলাদেশ কি জার্মান জাতীয় দল হয়ে উঠতে পারে, যেখানে দেখা যায় কি মানে পোডলস্কি থেকে শুরু করে বা পরবর্তীকালে অনেক ফুটবলার যারা অজার্মান, একটা জাত্যাভিমানের একটা দল জার্মান, তারা অজার্মান কিন্তু জার্মানের হয়ে বিশ্ব মানচিত্রে একটা উজ্জ্বল নাম এবং একটা উজ্জ্বল টিম দল। ফ্রান্সও তাই। আমরা স্পেনের হয়ে খেলতে দেখেছি এমন এক ব্রাজিলীয়কে, যিনি ব্রাজিল দলে ব্যর্থ হয়েছেন, ডিয়েগো কোস্টা, স্পেন দলের হয়ে নিয়মিত ফরওয়ার্ডের ভূমিকা পালন করেছে। স্পেন একটা ওয়ার্ল্ড বিটিং দল, পৃথিবীর অন্যতম সেরা একটা দল। বাংলাদেশ কি সেরকম হয়ে উঠবে? বাংলাদেশিরা হয়তো সেটা ভাবছে, কিন্তু প্রাথমিকভাবে একটা জিনিস বলতে পারি, এইটা যদি থিওরি হয়ে থাকে সাফল্যের, দেখুন স্পেন, জার্মান বা ফ্রান্স এই সমস্ত দ্বৈত নাগরিকত্বের ফুটবলার বাদ দিয়েও তারা বিশ্ব ফুটবলে উজ্জ্বল। সবকিছু কাটাছাড়া করে এখন নতুন নিয়ম কানুন হয়েছে যে ফুটবলে একটু মাসেল পাওয়ার দরকার বা একটু অন্যরকম ট্যালেন্ট দরকার, অন্যরকম স্কিল দরকার। এইসব করতে গিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে থেকে তাদের বংশোদ্ভূত না হোক বা তাদের নাগরিকত্ব কীভাবে দেওয়া যাবে, ইউরোপ এই সমস্তগুলো থেকে এখন ছুঁতমার্ক থেকে বেরিয়ে এসছে ইউরোপ, যে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে তারা সিদ্ধহস্ত হয়েছে। তুমি যদি একটা পৃথিবীর সেরা ক্রীড়া সাংবাদিক হয়ে থাকো, তখন যদি জার্মানরা মনে করে ঠিক আছে আমাদের হয়ে এখন সব্যসাচী ঘোষ সাংবাদিকতা করবে, এখন তোমাকে নাগরিকত্ব দিল। ভারতবর্ষ এসবের ধার ধারে না এখনো পর্যন্ত। আমাদের দেশের নাগরিক হতে গেলে ভারতে জন্মাতে হয়, আর নয়তো
রোজ 650-র উপরে মাইগ্রেটেড হয়, যেভাবে সেভাবে যদি কেউ আসতে পারে, তারপরে গোপনে একে ধরে তাকে ধরে আধার কার্ড বানিয়ে, জাল ভোটার কার্ড বানিয়ে যদি নাগরিক হতে পারে, সেটা আলাদা। এখন কথা যে ভারতের এই আইনটা খুব কড়া। এখন এই কড়া আইনটা ভালো না খারাপ সেটা অবশ্যই দেশের জাতীয়তা রক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো। এখন তার জন্য জাতীয় দল এফেক্টেড হচ্ছে, কেননা হামজা চৌধুরীরা যদি বাংলাদেশে খেলে, এবং আমরা জানি জামাল ভুঁইয়া তার ডেনমার্কে বেড়ে ওঠা, ডেনমার্কের ছোটদের দলে খেলেছে, তারপরে সেখান থেকে সে বাংলাদেশ দলে এসে সে অধিনায়কত্ব করেছে। আরো একজন দুজন উদাহরণ আছে, তারেক গাজী আছে এবং রিসেন্ট সময় ফাহামেদুল যে 18 বছর বয়স, চতুর্থ ডিভিশন খেলছে, ইতালি চতুর্থ ডিভিশন। সুতরাং এইটা কিন্তু হচ্ছে সাইড, এবং তারা এখন গোটা পৃথিবী জুড়ে ছানবিন করছে যে কোথায় এমন বাংলাদেশ বংশোদ্ভূত রয়েছে। আমাদের দেশের 71-এর স্বাধীনতা, জানি না স্বাধীনতা নকল না আসল, সেটা 24-এর আহ্বায়করা ঠিক করবে। আমি ধরে নিচ্ছি 71 যদি ওদের আসল স্বাধীনতা হয়ে থাকে, তা আজকে 54 বছর হয়ে গেছে বাংলাদেশের আসল বা নকল স্বাধীনতাটি। এবং তারপর তাদের দেশে যা ফুটবল হয়েছে, ঢাকা মোহামেডান, ঢাকা আবাহনী, মুক্তিযোদ্ধা, আরো যত ক্লাব আছে, চট্টগ্রাম আবাহনী হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন তাদের প্রদেশে নানান দল আছে। তারপরে কর্পোরেটদের আগমন হয়েছে, বসুন্ধরা কিংস এসেছে। তা এতটা একটা ইতিহাস, যতটুকু ইতিহাস আছে, বা তার আগে, স্বাধীনতার আগে তো বোধহয় 1938 না 39 সালে তো প্রথম টোটাল বাংলা লিগ হয়েছিল। ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং কলকাতার চ্যাম্পিয়ন ছিল মোহামেডান তখন। তারা কলকাতা লিগকে তোয়াক্কা না করে তারা বাংলা লিগ খেলতে গেছিল, এবং সে বছরে মোহামেডান চ্যাম্পিয়নও হয়েছিল। কলকাতা মোহামেডান, আমাদের যে পরিচিত মোহামেডান। ইস্ট বেঙ্গল খেলেছিল সেই টুর্নামেন্ট, সেই লিগটা জাতীয় স্বার্থে, আরো বৃহত্তর স্বার্থে। আমি ধরে নিচ্ছি তখন থেকে যদি বাংলাদেশ ফুটবলের ইতিহাসটা শুরু হয়, কলকাতা ফুটবল ইতিহাস তো শতাধিক বছরের পুরনো, বাংলাদেশটা যদি তখন থেকে ধরে নিচ্ছি আমরা, তাহলে কি সেই ইতিহাস ভুয়ো? তাহলে কি সেই ইতিহাস থেকে কোনো ফুটবলারের বা কোনো ফুটবল সংস্কৃতি তৈরি হয়নি? বলে ধুপাত ধাপ লাথি মারা ছাড়া। সেই কারণে গোটা পৃথিবী জুড়ে কোথায় কোন বাংলাদেশ বংশোদ্ভূত রয়েছে, বাবা ইটালিতে কর্মসূত্রে গেছে, মাইগ্রেটেড হতে হয়েছে। খুব স্বাভাবিকভাবে ভারতীয়রা খুব একটা মাইগ্রেটেড হয় না, কারণ আমাদের দেশে মোটামুটি জীবন যাপন করার জন্য যতটুকু এখনো তার যতটুকু আবহাওয়া আছে, এখনো যতটুকু আছে, বাংলাদেশে হয়তো সেটা নেই। তাই তারা খুব ইমিডিয়েট কারণে খুব মাইগ্রেটেড হয়। বাংলাদেশে তুমি এই উদাহরণটা দেখবে যে ঢাকায় থাকে না, চলে গেছে ফিনল্যান্ডে, ইটালিতে, ইংল্যান্ডে, বা পূর্ব ইউরোপের কান্ট্রিগুলোতে। সেই মাইগ্রেশনের ফলে এই দ্বৈত নাগরিকত্ব, এটা খুব ঐতিহাসিক আলোচনা। আমি ফুটবলে যদি আসি, এইটা যদি বিষয় হয়ে থাকে সব্যসাচী, তাহলে তো বলা যেতে পারে বাংলাদেশ ফুটবল এগোয়নি, সুতরাং কালেকশনে বেরিয়ে তারা। এবং এই কালেকশনে বেরিয়ে যদি কালেকশন দিয়ে ইন্ডিয়াকে যদি খতম করতে হয় বা ইন্ডিয়ান ফুটবলকে হারাতে হয়, তাহলে তো খুবই দুঃখের ব্যাপার। ভারত যদি কালেকশনে বেরোয়, ভারতের যদি নাগরিকত্বের ছোটখাটো পরিবর্তন ঘটানো যায়, পৃথিবীতে প্রতি 7 জনে একজন ভারতীয়। দ্বিতীয়বার বলবো ভিডিওটা একটু বড় হবে, একটু বললে একটু বড় হবে, একটু মনিটাইজেশন একটু বাড়বে। বলে দিই, ভারতের কিন্তু এত বড় একটা দেশ, পৃথিবীর এই মুহূর্তে চীনের সঙ্গে আমাদের নেক টু নেট ফাইট চলছে জনসংখ্যার ভিত্তিতে। আমরা বোধহয় এগিয়ে গেছি বা 2 নম্বরে একদম পুরো গায়ে চলছে। গোটা পৃথিবী জুড়ে ভারতের মানুষের বসবাস, ভারতীয়দের বসবাস, হিন্দু মুসলিম নানান রকম, শিখ জৈন নানান রকম জাতিভেদের মানুষ রয়েছেন, কিন্তু ভারতীয় তারা গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছেন। এখন তাদেরকে নিয়ে তো আমরা একটা বিশ্বকাপের টিম নামিয়ে দিতে পারি। তো সেরকম ভাবে যদি একটা করা যায়, চলো যাক, হ্যাঁ,
তাহলে তো আমরা বাংলাদেশের সঙ্গে লড়াই তো করার কোনো মানে হয় না, আমরা তাহলে চলো জার্মান বা ফ্রান্সের সঙ্গে লড়ে টড়ে দিই আর কি। মানে হামজার জন্য তুমি যা সেকেন্ড একটা কথা বলেছো, আমি আশা করি উত্তরটা পাওয়া গেছে। হামজার জন্য তুমি একটা সেকেন্ড কথা বলেছো যে হামজার জন্য সুনীল ছেত্রীকে ফিরতে হলো। হামজা তো খেলবে একজন, তো ক্যারাম বোর্ড খেলা হচ্ছে না, এটা দাবা নয় যে একা একা খেলবে। হামজা একা খেলবে আর বাকি সব মাঠে হাওয়া খেতে যাবে। ফুটবল তো সবাইকে খেলতে হবে। আরে হামজা তো পায়ে বলই পাবে না, পাস দিতে পারবে না কেউ, কারণ তো পাস দেওয়া শেখেইনি। এত বছরের ফুটবল ইতিহাসে বলটা কিভাবে দিতে সেটাই জানে না, তো হামজা চৌধুরীকে জানা। আর হামজা চৌধুরী সে কি চাইবে কি? ফুটবল খেলা তো একটা সিস্টেমিক খেলা। সে একদিন এসে মামার বাড়ি ঘুরতে এসে বাবার বাড়ি ঘুরতে এসে সে পরের দিন খেলতে যাওয়ার মতো, ওরা ওই 15ই আগস্টে খেলার মতো হবে। চলো নেমে যাই। হ্যাঁ, এবং সে ফুটবলটা যে একটা টিম গেম, সেই বিষয়টা কি আদৌ হবে? কারণ হামজা তো এই খেলার ফসলই নয়। অথবা মনে হবে যে একটা গোবর গাদায় পদ্মফুল ফুটে আছে, সেটা আরো বিপজ্জনক ব্যাপার। আর আমাদের গোবর গাদায় পদ্ম ফুলের ব্যাপার নেই, আমাদের পুরোটাই গাঁদা ফুলের বাগান। ফুল তো ফুল তো। আমার একটাই বক্তব্য যে দেখুন, এবারে সুনীল ছেত্রীকে ফেরা না ফেরা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, যে ভারতবর্ষের যে 1 নম্বর লিগ খাতায় কলমে ISL এ সেখানে 4 জন বিদেশি যে সিস্টেম রয়েছে, যে মেন যে 6 জন প্লেয়ার লাগে একটা মাঠে, মেন 6 জন প্লেয়ার, সেটা হচ্ছে 2 জন সেন্টার ব্যাক, 2 জন মিডফিল্ডার, 2 জন ফরওয়ার্ড। এই যে 2-2-2 মেরুদণ্ডের 6টা গুরুত্বপূর্ণ হাড়ের মতো, সুভাষদা খুব বলতেন, এই উদাহরণ দিতেন। এখন সেই জায়গায় যেহেতু 5টা থেকে 4টে নামানো হয়েছে, মানে একটা অপশন বেড়েছে। কিন্তু স্ট্রাইকিং পজিশনে, স্কোরিং পজিশনে কোনো দল এখনো পর্যন্ত সুনীল ছেত্রীর পর কাউকে ভরসা করে খেলাচ্ছেন না। সেটা আমাদের ভারতীয় ফুটবলের একটা ইন্টারনাল সমস্যা। সেই সমস্যা অবশ্যই অতিক্রম করতে হবে। সব্যসাচী, নয়তো তুমি ভবিষ্যতে সুনীল ছেত্রী পাবে না, বাইচুং ভুটিয়া, IM বিজয়ন, এমনকি দীপেন্দু বিশ্বাসও পাবে না। এত সহজ হবে না, কারণ অনেক কোয়ালিটি কিন্তু এখানে রয়েছে। রবি হাসদা হতে পারেন, ডেভিড হতে পারেন, অনেক প্লেয়ার রয়েছেন, আমি সেটা বক্তব্য আনছি না। কিন্তু যাদেরকে তোমার এনার্জি দিতে হবে, কনফিডেন্স দিতে হবে, সেই প্রশ্নটা আলাদা অবশ্যই থাকবে। কিন্তু সুনীল ছেত্রী, হামজার ভয়ে সুনীল ছেত্রীকে মানালো মার্কেজ নিয়ে এলেন, এটা তো কোনো মানে নেই। কেননা হামজা তো খেলেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে, তিনি খেলা ক্রিয়েট করবেন অথবা অপোনেন্টের খেলা ভাঙবেন। সুনীল ছেত্রীকে আটকানোর কাজে ব্যবহার হবেন। হ্যাঁ, কিন্তু আর তো কোনো কাজ আছে, তিনি তো গোল করতে যাচ্ছেন না। আর গোল করতে পারেন না, হেঁটে ফেটে উঠলেন বা এরকম কিছু। কিন্তু বিষয়টা এটা নয়, খেলাটা সুনীল ছেত্রীর একার নয়। এ দলে আপুইয়া আছে, আরো অনেক প্লেয়ার ফুটবলার আছে, তাদেরকে সামলাও, খেলা সামলাও, তারপরে গাছে উঠবে। একদমই তাই। তো সুতরাং মানে এটা অবশ্যই ফ্যাক্ট যে হামজার যে প্রোফাইল, সেটা অবশ্যই বাংলাদেশ ফুটবলের জন্য তোমার কি একটা বড়। ভয় লাগছে হামজাকে প্রোফাইলে দেখে? মানে কি হিসেবে বাংলাদেশ টিমটাকে হ্যাঁ, ভয়? বেড়ে গেছে, কি যেন বলে, ব্র্যান্ড ভ্যালু বেড়ে গেছে, ব্র্যান্ড মার্কেট ভ্যালু বেড়ে গেছে। একটা কিন্তু এটা সত্যি কথা বলতে গেলে ব্র্যান্ড কিন্তু বেড়েছে। তার কারণ হচ্ছে, আমরা যদি এখন রিসেন্ট সময় দেখি, সোশ্যাল মিডিয়ায় আমরা যদি দেখি, বিভিন্ন প্রিমিয়ার লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ হোক, বুন্দেসলিগা হোক, লা লিগা, এরা কিন্তু সব এখন বাংলাদেশকে বেশি ফোকাস করছে। তার কারণ হচ্ছে 2022 ফিফা বিশ্বকাপে যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে কিন্তু বাংলাদেশের যে সাপোর্ট, সেইটাকে দেখে কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলো রাইজ করতে শুরু করেছে, বাংলাতে আরও বেশি পোস্ট করছে। এবং সেক্ষেত্রে অনেক বাংলাদেশ মিডিয়ারই তাদেরই বক্তব্য যে হামজার আগমনের ফলে কি হচ্ছে, অনেক বেশি ইন্টারাকশন পাচ্ছে। ফিফা থেকেও একটা পোস্ট করা হয়েছিল, যেখানে হামজা যখন বাংলাদেশের নাগরিকত্ব ধারণ করেছিলেন, সেই পোস্টও কিন্তু ফিফা থেকে করা হয়েছিল। সুতরাং ব্র্যান্ড ভ্যালু, হ্যাঁ, একটা খানিকটা একটা ব্যাপার, সেটা হচ্ছে ওদের বোধহয় হামজা আসার পরে ওদের টোটাল যে টিমের মার্কেট ভ্যালু, সেটা অনেকটা 8 মিলিয়ন সামথিং হয়েছে, আর আমাদের বোধহয় 6.5 মিলিয়ন এরকম কিছু একটা আছে। হ্যাঁ, মানে আমাদের থেকে প্রায় 2 মিলিয়নের উপর বেড়ে গেছে ওদের। কারণ হামজার একারই হচ্ছে আমাদের একটা ছোট বক্তব্য আছে, ওদের কি পুরো স্যালারিটা হামজা নেন আর বাকিরা কি বিনা পয়সায় খেলেন? পয়সাটা কম, পয়সাটা অনেক সেটা তো কম। খুবই খারাপ। ভাবা উচিত তো তাদের নিয়ে, যাদের নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, এবার তাদেরকে নিয়ে ভাবো মন দিয়ে, আমার মনে হয় সেটা বেশি ইম্পর্টেন্ট হবে। কিন্তু এইটা আমি সাইফদা এটা বলেছে একেবারেই ঠিক কথা। মানে হামজা একারই বোধহয় 5 মিলিয়ন, বাকিদের সব মিলিয়ে, বাকি আমি 10টাও ধরছি না, বাকি যারা আরও রয়েছে তাদের সবার মিলিয়ে 3 মিলিয়ন মতো হবে। কিন্তু একটাই চিন্তা সাইফদা, সেটা হচ্ছে এই বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল যখনই নেমেছে, তারা কিন্তু সেই পারফরমেন্সটা দেখাতে পারছে না, যেটা আমরা ক্রিকেটে একটা একাধিপত্য যেটা আমরা দেখতে পারি, ফুটবলে কিন্তু সেই একাধিপত্যটা, ঠিক পয়েন্ট। সেটা কিন্তু আমরা দেখাতে পারছি না। এটা কিন্তু খুব খারাপ পয়েন্ট। তোমাকে একটা কথা বলছি, এই যে বাংলাদেশের সঙ্গে যখন ভারতের খেলা হয় ফুটবল, অন্তত
সেটা যেটা হয় সেটা হচ্ছে ওরা যেভাবে একেবারে সর্বস্ব জীবন বাজি রেখে খেলে, কারণ ওদের জীবনে সবচেয়ে বড় বিজ্ঞাপন ইন্ডিয়াকে হারাতে হবে। এখন তার জন্য ওরা যে জীবনপণ বাজি রাখে, আমাদের তো সেটার প্রয়োজন নেই, কেননা তুমি তো ওই বাংলাদেশের বিরুদ্ধে জিতলে তোমাকে কেউ ভালো বলবে না, হারলে লোকে খিস্তি করবে। এই ছাদে বাচ্চাদের সঙ্গে ভাঙিয়ে খেলার মতো। হ্যাঁ হ্যাঁ, ছাদে তুমি বাচ্চাদের সঙ্গে ভাঙিয়ে খেলছো, তুমি যদি যেত তুমি এসে বাইরে বলতেও পারবে না যদি হারালাম, কেননা হারিয়ে দিতে কি হয়েছে, বাচ্চা ছেলে দুধের দাঁত ভাঙেনি, তারা হারিয়েছিস, লাভটা কি? এবার তারা যদি তোমায় হারিয়ে দেয় তো গোটা রাষ্ট্র করে বেড়াবে যে আমি ওকে হারিয়ে দিয়েছি, এই করেছি, পারে না, এইসব করে বেড়াবে। সুতরাং তোমার এই সমস্ত ব্যাপারগুলো একটু সমঝে পা ফেলা উচিত আর কি, মানে একটু ভেবে চিনতে পা ফেলা উচিত। তুমি ধরো এই কালকে তুমি 25 তারিখে ম্যাচটা তুমি জিতলে, তুমি জিতে কি করবে? ঠিক আছে, একটা এএফসি এশিয়ান কাপের পরের রাউন্ডে ওঠার একটা জায়গা। আমাদের এক্স প্লেয়াররা কি বাইট দেবে, সাংবাদিকরা কি বলবে, তো বাংলাদেশের সঙ্গে জিতে যেটা কি হয়েছে? আর যদি হারো, ও বাবা বিরাট, বলো ও বিরাট ইয়ে হবে, বাংলাদেশের কাছে হেরে গেল, আমরাই তো বলবো ভারতীয় ফুটবলে কোনো উন্নতি হবে না। আমরাই বলবো তো এটা। মার্লো মার্কেস কি করছেন? হ্যাঁ, কি করছে? মারামারি বিদায় দিতে হবে। মার্লো মার্কেস কিন্তু এখনো অবধি সুনীলকে কেন ফিরিয়ে আনতে হলো, কেন ডেভিডকে নেওয়া হলো? তাহলে সুনীলকে এনে কি লাভ হলো? এইসব কথা আমরাই বলবো। এবার বাংলাদেশিরা কি বলবে? বাংলাদেশে বলবে ঠিক আছে, দিলাম, হ্যাঁ কেমন দিলাম, হারিয়ে তো দিলাম। হ্যাঁ, আগে ফুটবলে আমাদের সমকক্ষ হয়ে দেখা। হ্যাঁ, ফুটবলে অনেক আইএসএল হবে, অনেক কিছু হবে, কিন্তু এইটা মানে ভারতের কাছে একদম মানে শাকের করাত হয়ে গেছে। মানে বেসিক্যালি কি করবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটাই বক্তব্য। হামজা এসেছে ঠিক আছে, বাংলাদেশ একটু হলেও শক্তিশালী হয়েছে, কিন্তু খেলাটা ভালো হবে এবং খুব আশা রেখেছিলাম যে খেলাটা অন্তত কলকাতায় হতো, ভালো হতো, সল্টলেক স্টেডিয়ামে। ভাবো তো সাহেবদা, বাংলাদেশ ভারত এই যে এখন পরিস্থিতি চলছে কূটনৈতিক দিকে, ভারত যখন ছিল না তখনও তো সল্টলেক মাঠে আগে যে আদির এই তো যে রিসেন্টটা হলো তখনই তো ফুল হাউস হয়ে গেছিল। ফুল হাউস হয়ে গেল। বাংলাদেশে বোধহয় জামাল গোল করেছিল না, ওদের কিছু একটা হবে, যাই হোক ডিফেন্ডার এক হয়েছিল স্কোরটা, কিন্তু জমতো, ফুল হাউস, মারাত্মক খেলাটা হতো। দুদিন আগে থেকে পুরো গ্যালারি প্যাক। হ্যাঁ, মারাত্মক খেলা হতো, মারাত্মক খেলা হতো, কিন্তু সেটা দুর্ভাগ্য সে শিলংয়ে হচ্ছে। যদিও শিলংয়ের সমর্থকরা অবশ্যই ম্যাচটাকে ভরিয়ে তুলবে এবং সেটাই দেখা যে হামজা চৌধুরীর বাংলাদেশ কি পারবে সুনীল ছেত্রী ভারতকে আটকাতে। আগে শিলংয়ে ওয়েদারের সঙ্গে আগে মানা, তারপরে খেলবে, সেটাই হচ্ছে ব্যাপার। আমাদের নিজেদেরই হাত ধরে যায়। হ্যাঁ, এখন দেখার ওরা পারে কিনা সেটাই ব্যাপার। প্র্যাকটিস করছে এখন সৌদি। হ্যাঁ, ওই সেভেন সিস্টার না কি বলে না, সেভেন সিস্টার্স, ওটা দেখে এসো। ওটা অন্য প্রসঙ্গ, যাই হোক। তো একটা সেভেন সিস্টার্স ফলস আছে, ঘুরে আসো প্রিয় বাংলাদেশের সুধী দর্শকবৃন্দ, ওখানে সেভেন সিস্টার্স ফলস আছে, ওটা দেখে আসুন, ফলস হয়ে যাবে। একদম আসবে, অনেক সাপোর্টার বাংলাদেশ থেকে নিশ্চয়ই আসবে হামজাকে দেখার জন্য, কারণ ওটাই হয়তো হামজার প্রথম ম্যাচ হতে চলেছে। কিন্তু সুনীল ছেত্রী নয়, মনবীর রয়েছে, লিস্টন রয়েছে, আপুইয়ারা রয়েছে, আর গোলে তো যদি বিশাল কাইত খেলে তাহলে গোল করাটা কার সাধ্যি, সেটাই এখন দেখার কি হবে ম্যাচটায়। অবশ্যই চোখ রাখুন এক্সট্রা টাইম বাংলায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত, অবশ্যই জানাবেন, আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।